দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই পিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশবরণ এবং অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় রমজানের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আসছেন পুষ্টিবিদ জান্নাতুন নূর নাইমা। স্বাগত জানাচ্ছি জান্নাতুন নূর নাইমা আপনাকে ডক্টরস অন কল। আজ যে বিষয়ে কথা বলবো রমজানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। প্রতিনিয়ত কিন্তু স্বাস্থ্যসম্মত খাবারের উপদেশ আমরা দিয়ে থাকছি, তবে একটু জানতে চাই আপনার কাছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বলতে আসলে কি বুঝি এবং এটা সংজ্ঞাটা আসলে কি? স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আসলে প্রতিটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ, সবসময় এটা মেনটেন করা উচিত। বাট রমজানে যেহেতু আমাদের লাইফস্টাইলে একটা ব্যাপক চেঞ্জ আসে, আমাদের স্লিপিং প্যাটার্নে চেঞ্জ আসে, খাবারের ব্যাপারে একটা চেঞ্জ আসে, তো যার কারণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের উপর আরও বেশি জোর দেওয়া উচিত। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বলতে আসলে বোঝায় যে আমাদের প্রতিটা মানুষ কিন্তু আমরা ডিফারেন্ট, ইউনিক, আমাদের প্রতিটা মানুষের নিউট্রিশনাল চাহিদা কিন্তু ডিফারেন্ট। তো ইফতার থেকে সেহরি পর্যন্ত সিলেক্ট করতে হবে এমন সব খাবার যে সঠিক খাবারকে সঠিক পরিমাণে সিলেক্ট করতে হবে এবং কোনো নিউট্রিয়েন্ট যেন বাদ না যায় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং যেন বিভিন্ন হেলথ কমপ্লিকেশনসগুলো না হয়, যেমন ডিহাইড্রেশন বা হেডেক বা অ্যাসিডিটি, এই ধরনের প্রবলেমগুলো যেন না হয়, ওইভাবে খাবারগুলোকে আসলে সিলেক্ট করতে হবে। তাহলে মেইন কথাটা হচ্ছে এখানে আমাদের খাবার সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। কি খাচ্ছি, কখন খাচ্ছি, কতটুকু খাচ্ছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু বলেই ফেললেন যে সঠিক খাবার আসলে আমরা চুজ করে নিতে হবে, তাহলে সঠিক খাবারগুলো আসলে কি সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে শুরু করি সেহরির জন্য। সেহরির জন্য আমি আসলে সঠিক খাবার কিভাবে নির্বাচন করব বা কোন খাবারগুলো আমার জন্য স্বাস্থ্যসম্মত হবে? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে সঠিক খাবার সেহরিতে খুব ইম্পর্টেন্ট, কারণ সেহরিটাকে আসলে দুপুরের খাবারের সাথে কম্পেয়ার করা যায়। দুপুরে যেমন আমরা একটু ভাত খাই, মাছ বা মুরগি খাই, শাকসবজি খাই, তো সেহরিতে এ ধরনের খাবারগুলো রাখা উচিত যেন যেটা আমাদেরকে আসলে অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়, প্রায় 8-9 ঘন্টা, যেটা আমাদেরকে গ্লুকোজ সাপ্লাই করবে, আমাদেরকে সারাদিন কাজের একটা এনার্জি দেবে। সো কার্বোহাইড্রেট একটা বিশাল পার্ট থাকতে হবে যেটা সারাদিন ধরে আমাদের একটু একটু করে গ্লুকোজ সাপ্লাই করবে এবং অবশ্যই প্রোটিন থাকতে হবে, ফ্যাট থাকতে হবে ভালো একটা। আপনি জন্য যে কোনো শাকসবজি, যাদের আবার শাকসবজিতে প্রবলেম হয় তারা কিন্তু একটু যেমন যে শাকসবজিগুলো একটু অ্যাসিডিটি তৈরি করে না বা ইজিলি ডাইজেস্টেবল, ওই ধরনের শাকসবজিগুলো তারা মেনটেন করতে পারে। তাছাড়া সালাদও রাখতে পারে কারো যদি কোনো ব্লটিংয়ের প্রবলেম না হয়। এছাড়া কেউ কিন্তু দুধ রাখতে পারে বা টক দই রাখতে পারে, যেটা কিন্তু প্রোবায়োটিক হিসেবে কাজ করবে, সারাদিন খুব ভালো সহায়তা করবে। এবং এছাড়া কিন্তু একটা খেজুর খুব ভালো, এটা সব ধরনের মানুষের জন্য সারাদিন ধরে একটু একটু করে তাকে গ্লুকোজ সাপ্লাই করবে। তো এই ধরনের খাবারগুলো অবশ্যই আসলে সেহরিতে রাখা উচিত। এবং অনেকে দেখা যায় যে মাছ খেতে চায় না সেহরিতে, তো মাছটা আসলে অন্তত 2-3 দিন হলেও রাখা উচিত। অ্যাটলিস্ট একটু মাছের গ্রিল করে বা মাছ একটু ভর্তা করে রাখা উচিত, তাহলে কিন্তু মাছ থেকে যে আমরা একটা হেলদি ফ্যাট পাই সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হই না। তো সেহরির খাবারগুলো আসলে ইজিলি ডাইজেস্টেবল খাবারগুলো নির্বাচন করা উচিত। অনেকে আছে যে ভাত খেতে পছন্দ করে না সেহরিতে, সেক্ষেত্রে যদি তাদের গ্লুটেন ইনটলারেন্স না থেকে থাকে তাহলে কিন্তু তারা রুটিও খেতে পারে চাইলে। বা অনেকে আছে যে ওটস খেতে পছন্দ করে, ওটসও কিন্তু খাওয়া যায় বা চিড়াও খাওয়া যায় সেহরিতে। আসলে যেটাতে কমফোর্টেবল সেভাবেই খাবারগুলো সিলেক্ট করতে হবে, তবে কোনোভাবেই সেহরিটা স্কিপ করা যাবে না। এবং সেহরিতে আসলে অনেক বেশি পরিমাণে খাবার খাওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটা লিমিটেড খাবার যেটা অ্যাজ ইউজুয়াল মানুষেরা দুপুরবেলায় ইনটেক করতো সে ধরনের খাবারগুলো ইনটেক করতে হবে। সঠিক খাবার নির্বাচন করতে হবে এবং যেটা আমরা প্রতিনিয়ত বলে থাকি যে খাবার এমন হতে হবে যে আমাকে প্রতিদিন সারাদিন আমাকে এনার্জি দিবে। খুব দ্রুত খাদ্য যে খাবারগুলো আমাদের ডাইজেস্ট হয়ে যায় এমন খাবার আমরা খাবো না। যেমন আপনি বললেন ওটস থাকতে পারে, চিয়া সিডস থাকতে পারে, খেজুর থাকতে পারে। আচ্ছা, এবার চলে আসি রমজান যা ঘিরে আসলে ইফতার যাকে নিয়ে আসলে এত বেশি আয়োজন থাকে, আমরা খুবই ভোজন রসিক জাতি, তো সেক্ষেত্রে দেখা যায় ইফতারে তো আমাদের হরেক রকমের খাবার থাকে এবং মেইন যে অ্যাট্রাকটিভ ডিশ যেগুলো থাকে তা কিন্তু ভাজা পোড়াগুলো। এখন প্রতিদিনই বলছি যে ভাজা পোড়া আসলে খাওয়া যাবে না, তারপরও কিন্তু ভাজা পোড়া আমরা খাচ্ছি। আমরা আমাদের বাসাও কিন্তু এখন দেখা যায় যে ইফতারের সময় ভাজা পোড়া তৈরি হচ্ছে, ট্র্যাডিশন হয়ে গিয়েছে। তো প্রতিদিন বলার পরেও যেহেতু খাচ্ছি, তবে এর বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা যে ভাজা পোড়া খাবো কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে খাবো? এক্স্যাক্টলি, আসলে কুকিং প্রসেসটা
ফ্রাইটাকে একটু চেঞ্জ করা যেতে পারে, যেমন হচ্ছে খুব বেশি ডিপ ফ্রাই না করে একটু শ্যালো ফ্রাই করে করা যেতে পারে, বা এয়ার ফ্রাই করে করা যেতে পারে, বা ওভেনে তৈরি করা যায়, এই ধরনের খাবারগুলোকে সিলেক্ট করা যেতে পারে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে একটু সংযম, যেহেতু সংযমের মাস, সংযম করার ব্যাপারটা যেমন এভাবে যদি কেউ চিন্তা করে যে আমি প্রতিদিন না হয় খুব সিলেক্টেড আইটেম খাচ্ছি, বা একটা পেঁয়াজু খাচ্ছি, বা একটা বেগুনি খাচ্ছি, বা একটাই খাচ্ছি, তাহলেও কিন্তু মাসের শেষে 30 দিন পরে কিন্তু 30টা খাওয়া হয়ে যাচ্ছে। তখন কিন্তু কমপ্লিকেশনগুলো অনেক বেড়ে যায়। যে আমরা কিন্তু নর্মাল ডেতে টানা 30 দিন কিন্তু ওরকম করে কিছু ভাজা পোড়াভাবে খাওয়া হয় না। তো যেহেতু রমজান মাসে আমরা খুবই ভোজন রসিক, আমরা খেতে পছন্দ করি, তো দেখা যায় যে আমরা হয়তো বা খাচ্ছি, আমরা হয়তো বা ভাবছি যে না আমরা একটু অল্প করে খাচ্ছি, বাট এটা কিন্তু 30 দিন পরে যে একটা বড় এফেক্ট করে। তো যেটা হচ্ছে একটু একদমই না খেয়ে সপ্তাহে 2-3 দিন খাওয়া যেতে পারে, বা 2 দিন পর পর একটু সিলেক্ট করা যেতে পারে। এবং যেহেতু আমরা সবাই একটু ভ্যারাইটি ফুড পছন্দ করি, চাই যে একটু খাবারের বৈচিত্র্য থাকবে, এই জন্য কিন্তু একটু একটা মিল প্ল্যান করে ফেলা যায়। লাইক সপ্তাহে যেমন প্রথম 2 দিন আপনি একটু ছোলা মুড়ি খেতে পারেন, পরের 2 দিন একটু আপনি চিরা দই রাখতে পারেন, পরের 2 দিন আপনি একটু হালিম রাখতে পারেন, বা একটু খিচুড়ি করতে পারেন। তখন কিন্তু এই ভাজা পোড়ার প্রতি আকর্ষণটা কমে যায়। আচ্ছা, তবে ভাজা পোড়ার প্রতি আকর্ষণটা কমানোটা একটু টাফ। এই বিষয়ে আরো কিছু প্রশ্ন আছে আপনার কাছে, তা আলোচনা করব বিরতির পরে। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সাথে আছেন পুষ্টিবিদ জান্নাতুন নূর নাইমা। কথা বলছিলাম আমরা ভাজা পোড়াকে আসলে কিভাবে হচ্ছে স্বাস্থ্যসম্মত করে তোলা যায়। অনেকে বলে থাকেন যে আমি হচ্ছে সয়াবিন তেল ইউজ করছি না, আমি অলিভ অয়েল দিয়ে ভাজা পোড়া তৈরি করছি, বা সরিষা তেল দিয়ে ইউজ করছি, বা অনেকে হচ্ছে অনেক ধরনের কিন্তু অয়েল এখানে বৈচিত্র্য রয়েছে। তাহলে আসলে কি তেলের বৈচিত্র্য হলে সেটা কি স্বাস্থ্যসম্মত হয়ে যায় কিনা? এক্স্যাক্টলি, তেল তো আসলে আমাদের প্রতিটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। কিছু একটা নির্দিষ্ট পরিমাণে, যেমন 3 থেকে 4টা চামচ তেল আমাদের সবারই ইনটেক করতে হয়, নয়তো আমাদের ফ্যাটের যে চাহিদাটুকু ওটা মেট আপ করা যায় না। তো কিছু কিছু তেলের কিছু ব্যাপার থাকে, যেমন কুকিং টেম্পারেচারের একটা ব্যাপার থাকে। আপনি অলিভ অয়েল দিয়ে কিন্তু খুব বেশি হাই টেম্পারেচারে রান্না করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু সেই তেলের যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো নর্মালি আমরা বলি যে যে ধরনের আমরা প্লান্ট অয়েল ইউজ করি সেগুলোই করা যেতে পারে, বা কেউ যদি তেলের বৈচিত্র্য করতে চায় সেটাও করতে পারে। বাট অবশ্যই কুকিং টেম্পারেচারটার দিকে খেয়াল করতে হবে। খুব বেশি হাই টেম্পারেচার বা খাবারের যে টেক্সচার সেটা যেন নষ্ট না হয়ে যায়, এবং অতিরিক্ত তেল যেন ইউজ না হয়, এবং বারবার যেন রিহিট আমরা না করি। যেমন একদিনের তেল যেন পরের দিন আবার আমরা ইউজ না করি, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ বারবার কিন্তু হিটিংয়ের কারণে যেটা হয় ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যায়, স্যাচুরেটেড ফ্যাটটা বেশি আসে, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো তেল ব্যবহার করলে ট্রান্স ফ্যাটের বিষয়ে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে ট্রান্স ফ্যাট আমরা যদি 2% বা 2% ইউজ করে থাকি, সেটার জন্য স্বাস্থ্য ঝুঁকি কিন্তু 21%। অর্থাৎ হার্টের যে ঝুঁকিগুলো তা কিন্তু 21% সেটা চলে আসে। আমি আরেকটু জানতে চাই, আমরা খাবারকে বা এই যে ভাজা পোড়া এগুলোকে একটু মুচমুচে করার জন্য আমরা যেটা করি বেকিং সোডা ইউজ করি, তাছাড়া হচ্ছে এটার মধ্যে আরো অনেক কিছু ইউজ করা হয়, যেমন টেস্টিং সল্টস ইউজ করা হয়। এই নিয়ে একটু জানতে চাই, বেকিং সোডাগুলো আসলে বেকিং সোডা, টেস্টিং সল্ট এগুলো যদি আপনি মাসে একবার বা দুবার খান অসুবিধা নাই, মানে খুবই লিমিটেড পরিমাণে। বাট এটা আসলে রেগুলার যদি এভরি ডে 30টা দিন যদি আমরা খাই, সেটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর। তো যেটা করতে হবে, নর্মাল আয়োডিনযুক্ত লবণটা ইউজ করতে হবে। পিঙ্ক সল্ট বা টেস্টিং সল্ট বা বেকিং সোডা আসলে ইউজ করার কোনো দরকার নেই। আপনি কিন্তু একটু চালের গুঁড়ি দিয়ে ক্রিস্পি করতে পারেন, বা একটু কর্নফ্লাওয়ার হালকা ইউজ করা যায়, বা সবচেয়ে বড় কথা আপনি একটু ডালের গুঁড়া দিয়েও কিন্তু অনেক বেশি ক্রিস্পি করা যায়। সবসময় আসলে একটু ন্যাচারাল জিনিসের উপর ডিপেন্ড করতে হবে। খুব বেশি যে জিনিসগুলো আমরা সবসময় ইউজ করি না, যেমন সয়া সসে কিন্তু অনেক সল্ট থাকে। রমজানে যেটা আমাদের করতে হবে যে আমাদের সল্ট ইনটেক বা সুগার ইনটেকের দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। তো যদি আমরা এক্সট্রা জিনিসগুলো আমাদের মজা করার জন্য করেই ফেলি, এমনিতেই তো আমরা খাচ্ছি, আরও বেশি টেস্টি করার জন্য যদি এই জিনিসগুলো আরও ইউজ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ইনটেকও বেশি হয়ে যায়, এবং সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। সো চেষ্টা করতে হবে এই ধরনের জিনিসগুলো সবসময় না করতে। যদি একদমই করতে হয় তাহলে মাঝে মাঝে ওকেশনালি। আচ্ছা, খুব সুন্দর করে বিস্তারিতভাবে বললেন। আরেকটা প্রশ্ন রয়েছে যে যে তেলগুলো ব্যবহার করা হয়, অনেকে সেই তেলগুলো রেখে দেন পরবর্তীতে বা পরের দিনে ব্যবহারের জন্য। এই বিষয়ে জানতে চাচ্ছি। একে তো তেল ব্যবহার করা অবশ্যই নিষেধ করছি, তারপরেও যারা ব্যবহার করছেন তারা কিন্তু সেটা আবার রিইউজও করছেন, সেটা কতটুকু আসলে ভালো? এটার জন্যই তো ট্রান্স ফ্যাটটা বেশি তৈরি হচ্ছে, এবং তেলের গুণাগুণ তো আমরা পাচ্ছি না, সেটা কিন্তু আমাদের আরও বেশি অ্যাসিডিটি করছে, এবং আমাদের শরীরে কিন্তু স্যাচুরেটেড ফ্যাটটা আরও বেশি করে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে এখান থেকে কিন্তু আমাদের লিপিড প্রোফাইলটা ইমব্যালেন্স হচ্ছে। দেখা যাচ্ছে যে রমজানের পরে আমাদের টিজি হাই হয়ে যাচ্ছে, আমাদের কোলেস্টেরলটা ইমব্যালেন্স হচ্ছে,
আমাদের এলডিএল শরীরে বেড়ে যাচ্ছে বা ইউরিক অ্যাসিড অনেক সময় হাই হয়ে যাচ্ছে। তো সবসময় যতটুকু আমার তেল প্রয়োজন ততটুকু তেল ইউজ করতে হবে, রিহিট থেকে বেরিয়ে আসতে হবে, বা আজকের তেলটুকু আমি কালকে আবার ইউজ করব সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং সবসময় আসলে চেষ্টা করতে হবে খুব বেশি ডিপ ফ্রাইং না করে আমার প্রসেসটাকে একটু চেঞ্জ করা, লাইক একটু শ্যালো ফ্রাই করা বা একটু গ্রিল করা, বা একটু আমরা যে হালকা তেল দিয়ে যেটা করা যায় একটু বয়েল টাইপের বা বেক টাইপের সেই ধরনের খাবারগুলোকে আসলে সিলেক্ট করা। তাহলে যে 1 মাস পরে আমাদের সেই স্বাস্থ্যের ঝুঁকিগুলো আর ওরভাবে থাকে না। এবং আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে রমজানের পরে কিন্তু দেখবেন যে অনেক পেশেন্ট হসপিটালে ভর্তি হয় বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে, অ্যাসিডিটি নিয়ে ভর্তি হয়, গ্যাস্ট্রাইটিস নিয়ে ভর্তি হয়, বা ডাইজেশনের সমস্যা নিয়ে ভর্তি হয়। তো এই ব্যাপারটা কিন্তু পুরো এই 30 দিনের ফুড হ্যাবিটের উপরেই ডিপেন্ড করে। সো এই ফুড হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট। আপনি কি ইনটেক করছেন, আপনি কতটুকু তেল ইনটেক করছেন, বা কতটুকু হেলদি ওয়েটা আসলে ইনটেক করছেন। এবং যাদের অলরেডি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যারা অলরেডি ডায়াবেটিক এবং অন্যান্য রোগের সাথে ভুগছেন, তাদের কিন্তু এটা আরো বেশি স্বাস্থ্যের জন্য ক্ষতি রয়েছে। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব সময় একটি বিরতি, আবার ফিরছি আলোচনায়। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা কথা বলছিলাম হচ্ছে রমজানে নানান রকম ইফতার এবং সেহরি নিয়ে। তো আরেকটা প্রশ্ন আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের যে সুন্নত তা হচ্ছে আমরা কিন্তু মুসলিম যারা রয়েছে ইফতারটা কিন্তু আমরা খেজুর দিয়ে শুরু করে থাকি। তো যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তারা কি খেজুর খেতে পারবেন কিনা, বা খেলে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে? অবশ্যই তারা খেজুর খেতে পারবেন। খেজুর আসলে খেজুরের ক্যালোরি বলেন বা খেজুরের যে ফ্রুক্টোজ যেটা আমরা পাই খেজুর থেকে, সেটা কিন্তু ডিপেন্ড করে খেজুরের সাইজের উপর। তো যে কোনো ডায়াবেটিক পেশেন্ট একটু মাঝারি সাইজের 2টা খেজুর দিয়ে কিন্তু তারা করতেই পারেন। তারা একটা খেজুর একটু পানি খেয়ে স্টার্ট করে অন্যান্য অ্যাপেটাইজারগুলো নিয়ে আরেকটা খেজুর তারা ইনটেক করতেই পারেন। কারণ সারাদিন না খেয়ে থাকার ফলে কিন্তু তাদের সুগার লেভেলটা কমে যায়, যার কারণে খেজুরটা কিন্তু তাদের খুব ভালো একটা অপশন হতে পারে। খুব দ্রুত তাদেরকে এনার্জাইজ করবে এবং হচ্ছে সুগারটা দিবে। এবং আরও বেশি ভালো হয় যে তাদের যে আপনার ইনসুলিনের যে ডোজিং বা মেডিসিনের যে ডোজিং, এগুলো একটু ডক্টরের সাথে কথা বলে ঠিক করে নেওয়া। তাহলে কিন্তু যে হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া এই ধরনের প্রবলেমগুলো কিন্তু তাদের ফেস করবেন না। আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়ার কথা বলছিলেন। ডায়াবেটিক পেশেন্টদের একটা কমন ফেনোমেনা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়া। তো হাইপোগ্লাইসেমিয়া যদি রোজার ক্ষেত্রে হয়ে যায় সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? সেক্ষেত্রে অবশ্যই তাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী তিনি রোজা রাখতে পারবেন কিনা সে ব্যাপারটা শুনে নিতে হবে। যদি তাকে ডক্টর অ্যালাউ করে অবশ্যই তিনি রোজা রাখতে পারবেন, তবে সেক্ষেত্রে তার খাবারের প্যাটার্নগুলো, খাবার সিলেকশনগুলো খুব ওয়াইজলি চুজ করতে হবে। যেমন তিনি ইফতারে কি খাবেন, তিনি সেহরিতে কি খাবেন, এবং তিনি ডিনারে কি খাবেন। কোনো খাবার তাকে স্কিপ করা যাবে না। এবং মাঝখানে ইফতার থেকে ডিনার পর্যন্ত তাকে একটু একটু করে খেতে হবে। তো ইনসুলিনের ডোজ বা হচ্ছে মেডিসিন বা খাবার দাবার দিয়ে কিন্তু তারা তাদের এই হাইপোগ্লাইসেমিয়ার ব্যাপারটা কিন্তু তারা কন্ট্রোল করতে পারবে। এবং তার আগে একটা প্রস্তুতির ব্যাপারও আছে। যদি তারা রোজা রাখতে চান 2 মাস আগে থেকে তাদের সেই প্রস্তুতি শুরু করতে হয়। একটা প্রস্তুতির বিষয় আছে, বিশেষ করে যারা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, যেহেতু তারা ব্লাড প্যারামিটারগুলো একটু চেক করে নিতে হবে, তারা আসলে কতখানি ফিট রোজা রাখার জন্য, এই ব্যাপারগুলো কিন্তু তাদেরকে তাদের ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে নিতে হবে। আচ্ছা, আর একটা কমপ্লিকেশন আছে, হেলথ কমপ্লিকেশন, তা হচ্ছে হাই ব্লাড প্রেশার। যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের ক্ষেত্রে কি কি জটিলতা দেখা দিতে পারে এবং তাদের জন্য কি উপদেশ থাকছে আপনার? যারা আসলে হাই ব্লাড প্রেশারের পেশেন্ট তাদের জন্য কিন্তু রমজান একটু ঝুঁকিপূর্ণ যদি তারা মেইনটেইন না করে। কারণ রমজানের যে আমাদের খাবারের যে প্যাটার্ন, যেটা আপনি একটু আগেও বলছিলেন যে আমরা ভাজা পোড়া খাবারের প্রতি খুব ইন্টারেস্টেড বা আমরা একটু সল্টি জিনিস পছন্দ করি, তো এই ধরনের খাবার দাবার কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার তাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। কারণ তাদেরকে আমরা জানি যে তাদের সল্ট ইনটেকের উপর খুব জোর দিতে হবে, তাদেরকে পটাশিয়াম রিচ খাবার খেতে হবে, এবং তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ডায়েটারি ফাইবার তাদের খাবারে থাকতে হবে। সো ফ্রুটস থাকতে হবে। তারা যদি কোনো জুসও নেন সেটা কিন্তু ন্যাচারাল জুস হতে হবে। এক্স্যাক্টলি। সুগার ইনটেকের উপর কিন্তু তাদের নজর দিতে হবে, খুব বেশি ইনটেক করা যাবে না। যদি নিতেই হয় 5 গ্রামের বেশি তারা নেবেন না। মানে এতটুকু আসলে এইভাবে মেনটেন করলে তারা কিন্তু তাদের এই হাই ব্লাড প্রেশারকে তারা কন্ট্রোল করতে পারবেন। খুব বেশি যেন ব্লাড প্রেশার নিয়ে প্রবলেম না হয়, এই জন্য কিন্তু তাদেরকে ইজিলি ডাইজেস্টেবল খাবার খেতে হবে এবং অবশ্যই ফাইবার রিচ খাবার দাবার খেতে হবে। যে খাবারগুলো তো রাফেজ আছে, যেগুলো হচ্ছে ফাইবার রিচ খাবার, সেই খাবারগুলো কিন্তু তাদের সিলেক্ট করে নিতে হবে। এবার আরেকটা প্রশ্ন, তা হচ্ছে যারা আমরা কর্মজীবী মানুষ আছি তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বাইরে কিন্তু বা রাস্তায় হচ্ছে ইফতার করতে বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে সময়ের একটা ব্যাপার আছে এখানে। তো তারা যখন রাস্তায় ইফতার করছেন তাদের জন্য আসলে আপনার কি উপদেশ থাকতে পারে? তারা কিভাবে তাদের ইফতার? খুব চমৎকার একটা টপিক বলছেন। আসলে
আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই কর্মজীবী, বাইরে আমাদের ইফতার করতেই হচ্ছে। তো তখন যদি আমরা দেখা যায় যে না আমরা কোনো ফাস্ট ফুডের দোকানে ঢুকে যাচ্ছি বা কোনো জাঙ্ক ফুড নিচ্ছি বা রাস্তার পাশ থেকে কোনো কিছু কিনে নিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই আমাদের হেলথের জন্য ভালো হবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই একটু খাবার ক্যারি করতে হবে। আপনি যারা কর্মজীবী মানুষেরা আছেন তারা কিন্তু একটু খেজুর রাখতে পারেন, তাদের একটা ফল রাখতে পারেন এবং একটু ন্যাচারাল একটু ইসবগুলের জুস বা একটু লেবু সাথে রাখতে পারেন, যেন তারা ইনস্ট্যান্ট ওভাবে একটু পানি দিয়ে বা খেজুর দিয়ে তারা যেন তাদের ইফতারটা করে ফেলতে পারেন। এবং বাইরের খাবারের উপর যদি ডিপেন্ড করতে হয়, সেটা সব সময় না, মাঝে মাঝে করতে পারে যদি বেশি প্রয়োজন হয়। বা তারা কিন্তু খুব ভালো অপশন, যদি তারা একটু ডিম সাথে রাখতে পারেন, যদি ডিমটাকে ওভাবে তারা সংরক্ষণ করতে পারেন। ইফতারটাকে আমরা আসলে যে হরেক রকমের খাবার একটা মেলা তৈরি করে ফেলি তা না করে খুব অল্প খাবার দিয়ে কিন্তু আমরা খুব হেলদি একটা ফ্রুটস দিয়ে আমরা শুরু করতে পারি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, ছোট্ট একটা প্রশ্ন রয়ে গেছে, তা হচ্ছে এই সময় ডায়রিয়ার প্রবণতাটা কিন্তু বেড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের জন্য কি উপদেশ থাকবে? ডায়রিয়াটা যদি হয়ে থাকে তারা আসলে কিভাবে তাদের রোজাটা মেনটেন করবেন? আসলে ডায়রিয়া এখন হচ্ছে একটু গরম পড়ে যাচ্ছে এবং খাবারের যে প্যাটার্ন আমরা খেয়ে থাকি সেটার কারণে ডায়রিয়া বা বদ হজমের প্রবলেম হচ্ছে। তো ডায়রিয়ার পেশেন্টরা অবশ্যই একটু খাবারে ইফতারের সময় একটু চিরা রাখতে পারে, কলা দই রাখতে পারে বা একটু দুধ ছাড়া একটু সাগু রাখতে পারে, যেটা কিন্তু তাদের জন্য খুব ইজিলি ডাইজেস্টেবল। বা একটু স্যুপ রাখতে পারে, একটু রাইস স্যুপ করে বা রাইস স্যালাইন তারা খেতে পারেন, বা ডাবের পানি তাদের জন্য কিন্তু খুব ভালো অপশন। তো ডায়রিয়ার পেশেন্টদেরকে আসলে খুব চুজ করতে হবে ওই ধরনের খাবারগুলো। খুব বেশি ফ্রাইড আইটেম খাওয়া যাবে না, খুব বেশি যেটা ভাজা পোড়া নিয়ে আমরা কথা বলছিলাম সে ধরনের খাবার না, বা ছোলা কিন্তু তাদেরকে অস্বস্তি ফিল করাবে, বা হালিম এই ধরনের খাবার না, বা ডালের তৈরি কোনো খাবার তাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। সবচেয়ে ভালো হয় তারা যদি একটু কাঁচা কলা, একটু আলু, একটু ভাত বা একটু জাউ ভাত টাইপের খাবারগুলো তারা গ্রহণ করে, একটু লাইট ফুড হচ্ছে তাদের তালিকায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জান্নাতুন নূর নাইমা আপনাকে, খুব সুন্দর করে বিস্তারিতভাবে আমাদের ইফতার, সেহরি এবং রাতের খাবারে কি কি তালিকা থাকতে পারে তা বিস্তারিত করে বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।